বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে ভারত। দাদাগিরি নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। নিউ ইয়র্কে মির্জা ফখরুল। শেষ হয়ে আসছে রোহিঙ্গাদের সহায়তা তহবিল, তৈরি হয়েছে জ্বালানি সংকট, ব্যাহত হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য সেবা। জীবিকার তাগিদে ক্যাম্প ছেড়ে জড়িয়ে পড়ছে সংঘাতে। বাংলাদেশ থেকে ভুটান সহ কয়েকটি দেশে সেবা দিতে চায় স্টারলিংক। গাজীপুরে তৈরি হবে গ্রাউন্ড স্টেশন। অনুমোদন চেয়ে বিটিআরসিকে চিঠি, সিদ্ধান্ত নেয়নি নিয়ন্ত্রক সংস্থা। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হৃদরোগে আক্রান্ত, বছরে মৃত্যু প্রায় 3 লাখ, বেশি ভুগছে শিশুরা। সচেতনতা ও সরকারি পর্যায়ে চিকিৎসা সুবিধা বাড়ানোর পরামর্শ। সকালের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। দাদাগিরি নয়, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দলটি আন্তরিক বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল। তিনি মনে করেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া বিএনপি মহাসচিবের সাক্ষাৎকারের আরেকটি অংশ নিয়ে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকা নয়াদিল্লির টানাপোড়েনের কারণ হিসেবে প্রতিবেশী দুই দেশের রাজনীতিকরাও দায়ী করছেন একে অন্যকে। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশের মনোভাব নিয়েও আলোচনা বেশ সরব। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা। এগুলোই তো ক্ষতি করেছে, ভারতেরও ক্ষতি হয়েছে, আপনার আওয়ামী লীগেরও ক্ষতি হয়েছে। এগুলো করেই তো তারা ক্ষতিটা নিজেদের করেছে। আমি সে কথাই বলি যে অন্য কাউকে কিছু করতে হয়নি, তারা নিজেদের ক্ষতিটা নিজেরাই করেছে। মানে রাজনীতি থেকে দূরে সরে গিয়ে যখনই আপনি ওই কনস্পিরেসিতে যাবেন, ষড়যন্ত্রের মধ্যে ডুবে, তখনই আপনার ক্ষতি হয়ে যাবে। তাই হয়েছে। বিএনপি মহাসচিব মনে করেন, সম্পর্কের এই টানাপোড়েন কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে। এটা ডিপেন্ড করবে ভারতের উপরে। ভারত যদি চায় যে বাংলাদেশের সঙ্গে সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যার সমাধান করে যে আসতে চাইবে, তখনই সেটা হবে। মির্জা ফখরুল বলেন, ভারত সহ সবার সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি, এজন্য আন্তরিকতারও কোনো কমতি নেই। সকল দেশের সঙ্গেই আপনার বন্ধুত্ব করতে চাই। যদি আপনি লক্ষ্য করেছেন যে আমরা সেটাই করছি। আমরা আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা বিশেষ করে বড় দেশগুলোর সঙ্গে আমরা তো কথাবার্তা বলছি, যাচ্ছি আসছি। আর ভারতের ব্যাপারটা হচ্ছে ভারত সঙ্গেও তো আমাদের একটা যোগাযোগ তো ছিল, কিন্তু ভারতের উপর নির্ভর করবে যে তারা কতদূর বিএনপির সঙ্গে আপনার জায়গাতে আসবে। দেশের স্বার্থ বিকিয়ে কারো সঙ্গে কোনো সম্পর্ক চায় না বিএনপি, জানান বর্ষিয়ান এই রাজনীতিক। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে বিএনপি যে আন্তরিক, এটি পরিষ্কার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন ভারত কতটুকু ইতিবাচকভাবে সাড়া দেয় এবং এগিয়ে আসে, সেদিকেই নজর থাকবে সবার। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মব ভায়োলেন্স মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে কমিশনকে। ভোট সুষ্ঠু করা সম্ভব না হলে থাকতে হবে পদত্যাগের সাহস। নির্বাচন কমিশনের সংলাপে এমন পরামর্শ দিয়েছেন সুশীল সমাজ। পিআর ইস্যু ও শাপলা প্রতীক নিয়ে ইসিকে সিদ্ধান্তে অনড় থাকারও পরামর্শ তাদের। সিইসি বলেন, বিশ্বাসযোগ্য নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। রোববার প্রথম দিনে সুশীল সমাজের ৩০ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানালেও ইসির ডাকে সাড়া দেয়নি অর্ধেকেরও বেশি। সিইসির সভাপতিত্বে ১৩ জনকে নিয়ে শুরু হওয়া সংলাপে উঠে আসে নির্বাচন নিয়ে নানা চ্যালেঞ্জের কথা। আপনারা নির্বাচন করতে যেমন দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন, নির্বাচন না করতেও দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। যদি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আমি মনে করি নির্বাচন থেকে সরে আসা উচিত।
আপনাদের পদত্যাগ করা উচিত বা অপারগতা প্রকাশ করা উচিত। পেশাগত জায়গাটাতে আপনাদের আমি বলবো যে একেবারে সোজা লাইন সিরাতুল মুস্তাকিম ধরে হাঁটতে হবে। সোশ্যাল মিডিয়া কি করে ফ্যাক্ট চেক করতে হয়, কোনটা ফলস ইনফরমেশন, কোনটা মিস ইনফরমেশন, সেগুলো কিন্তু খানিকটা সহায়তা দিতে পারে বলে আমার ধারণা। দলমতের ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ এবং সাহস দেখানোর আহ্বান জানান তারা। প্রশাসন এবং আইন শৃঙ্খলা সেটা কিন্তু ভঙ্গুর, ফ্রেজাইল নাই, সেটাকে কিভাবে রিস্টোর করে কাজ করবেন বড় চ্যালেঞ্জ। কিন্তু এটা আমাদের যে জাতীয় প্রতীক শাপলা, একটি বিশেষ দলের চাওয়া, নানা ধরনের অপচেষ্টার সামনে এই নির্বাচন কমিশন দৃঢ় সংকল্প থেকেছে। পরে দুপুরে শিক্ষাবিদদের নিয়ে আবার সংলাপে বসে ইসি। এখানেও ইসির আমন্ত্রণে সাড়া দেননি অর্ধেক শিক্ষাবিদই। গণমাধ্যমের অবাধ বিচরণ নিশ্চিত করার তাগিদ দিয়ে শিক্ষক প্রতিনিধিরা বলেন, কমিশনের সততা এবং নিরপেক্ষতার উপর ভোটের মানদণ্ড নির্ভর করবে। অনির্বাচিত হয়ে নির্বাচিত লোকদেরকে প্রভাবিত করবে, এই জিনিসটার ব্যাপারে আপনাদের একটা থাকা উচিত। নির্বাচন যদি ভালোভাবে না করতে পারেন, কন্ট্রোভার্সিয়াল একটা ইলেকশন হয়, তাহলে ওই যে 14 সালে নির্বাচন, 18 সালে নির্বাচন, 24 সালে নির্বাচন কমিশন সম্পর্কে আমার বন্ধুরা বলতো, ছাগল দিয়ে কি লাঙ্গল চাষ করা হয়? পরে সমাপনী বক্তব্য দেন সিএসি। বলেন, আইন অনুযায়ী সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ভোট করতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। সুষ্ঠু, সুন্দর, বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে পূজার ছুটি শেষ হলে অক্টোবরে নারী নেত্রী, জুলাই যোদ্ধা, গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে ইসি। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। শেষ হয়ে আসছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তার তহবিল। এরই মধ্যে তৈরি হয়েছে জ্বালানি সংকট, ব্যাহত হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্যসেবা। দ্রুত তহবিল সংগ্রহ করা না গেলে ক্যাম্পে খাদ্য, জ্বালানি সহ তৈরি হতে পারে নিরাপত্তার ঝুঁকিও। এমনকি জীবিকার তাগিদে ক্যাম্প ছাড়ার চেষ্টা করছে রোহিঙ্গারা। জড়িয়ে পড়ছে সংঘাতে। তবে জাতিসংঘে রোহিঙ্গা সম্মেলন প্রত্যাবাসন ও তহবিল ঘাটতি নিরসনে ভূমিকা রাখবে বলে মনে করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 2017 সালের 25শে আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়ন থেকে প্রাণ বাঁচাতে কক্সবাজারে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যা এখন 13 লাখ ছাড়িয়েছে। প্রতি বছর ক্যাম্পে জন্ম নিচ্ছে 30,000 শিশু। বিশাল এই জনগোষ্ঠীর খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন বিপুল অর্থায়ন। চলতি বছর $934.5 মিলিয়ন বিপরীতে এসেছে আর গাজা ও ইউক্রেন সংকটে আন্তর্জাতিক সম্প্রদায় ভুলতে বসেছে রোহিঙ্গা ইস্যু। এমন অবস্থায় অর্থাভাবে কি সংকট তৈরি হয়েছে এবং কি হতে পারে তা সময় সংবাদকে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। নভেম্বরের পরে WFP ফুড সাপোর্টটা কন্টিনিউ করতে পারবে কিনা, ইভেন $12 তো দেয়া হচ্ছে, তার কমও কতটুকু করতে পারবে এই বিষয় নিশ্চিত না। গ্যাসের অলরেডি সংকট শুরু হয়ে গেছে। অন্যান্য সেক্টর, বিশেষ করে এডুকেশন তো খুবই সাফারিংয়ের মধ্যে যাচ্ছে। তহবিল ঘাটতির কারণে ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জীবিকার তাগিদে অনেকে ক্যাম্প ছেড়ে বাইরে যাওয়ার চেষ্টা করছে, যা নিরাপত্তার জন্য হুমকি। রোহিঙ্গা ইবাকো ইনসান তাতে খানা যাও গাবরে তারা খাইনি পাইলে পুরা বাংলাদেশ দূরি দূরি দৌলা বডৌলা ক্রাইমল করিব। এই সংকট নিরসনে গত 24 থেকে 26 আগস্ট কক্সবাজারে আয়োজন করা হয় অংশীজন সংলাপ। জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে আসন্ন সম্মেলনে গুরুত্ব দেওয়া হলে প্রত্যাবাসন ও সহায়তা তহবিল সংগ্রহে সহায়ক হবে বলে মনে করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। বাংলাদেশের লক্ষ্য দুটি, একটি হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার গভর্নমেন্ট এবং সেখানকার অন্যান্য যারা রয়েছে তাদের উপর আন্তর্জাতিক চাপ তৈরি করা, এবং যতক্ষণ পর্যন্ত না প্রত্যাবাসন সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত এই মানুষগুলোকে
মিনিমাম একটা ডিগনিফাইড লাইফ এনশিওর করা। বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির এখন গভীর সংকটে। দ্রুত সহায়তা না পেলে কেবল বাংলাদেশ নয়, পুরো অঞ্চলে দেখা দিতে পারে বড় ধরনের মানবিক ও নিরাপত্তা বিপর্যয় বলছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 144 ধারার মধ্যে বিক্ষোভ, হামলা, অগ্নিসংযোগের ঘটনায় খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সে খবর জানাতে এই মুহূর্তে খাগড়াছড়িতে আছেন সহকর্মী জিতেন বড়ুয়া। সরাসরি যাচ্ছে তার কাছে। জিতেন, খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতির এখনো তেমন কোনো উন্নয়ন হয়নি। পরিস্থিতি এখনো থমথমে। নতুন করে পাহাড়ি জম্ম ছাত্র জনতা গতকাল রাতে ঢাকা থেকে 3 পার্বত্য জেলায় সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে। এতে করে খাগড়াছড়ির জনজীবন তো স্থবির হয়ে রয়েছে। পরবর্তীতে অপর 2 পার্বত্য জেলা রাঙ্গামাটি এবং বান্দরবানেও এর প্রভাব পড়তে পারে। গত বছরের এই ধরনের একটি ঘটনায় টোটাল 3 পার্বত্য জেলায় একটা উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। দেখা যাচ্ছে এবারের ঘটনাটিও ঠিক সেদিকে যাচ্ছে। তবে প্রশাসন এখন পর্যন্ত 144 ধারা খাগড়াছড়ি সদর উপজেলা এবং গুইমারা উপজেলায় বলবৎ রেখেছে। রাস্তায় রাস্তায় সেনা টহল দিচ্ছে। 7 প্লাটুন বিজিপি মোতায়েন করা হয়েছে। জনসাধারণকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি যারা শ্রমজীবী মানুষ তারাও কর্মহীন হয়ে পড়েছে, অর্থনৈতিকভাবে তারা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন হতদরিদ্ররা তাদের বাসাবাড়িতে এখন খাদ্য সংকটও দেখা দিয়েছে। অপরদিকে স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেনি বা সংবাদকর্মীদের কাছে কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে, কতগুলি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বা কতজন আহত হয়েছে এই ধরনের কোনো তথ্যই সংবাদকর্মীদের কাছে তারা দিচ্ছে না। এমনকি সংবাদকর্মীরা প্রশাসনের কাছে কোনো বক্তব্য চাইতে গেলেও তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিবে বলে এড়িয়ে যাচ্ছে। এতে করে আমরা সংবাদকর্মীরা সংবাদ পরিবেশন করতে বিভিন্ন বিপাকে পড়তে হয়েছে। পাশাপাশি যাদেরই আমরা ফুটেজ তুলতে যাই তাদের থেকে আমরা নির্গৃহীত হচ্ছি। অপরদিকে বাঙালি জনগোষ্ঠীয় সাংবাদিক দেখলে তেড়ে আসে, পাহাড়ি জনগোষ্ঠীয় সাংবাদিক দেখলে তেড়ে আসে। সঠিক তথ্য না পাওয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটছে বলে আমাদের সংবাদকর্মীরা মনে করছেন। তো এদিকে গতকালকের যে ঘটনায় খাগড়াছড়ি সদর হাসপাতালে 10 জন ভর্তি হয়েছে, নিহত হয়েছে 3 জন, কিন্তু তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বা আত্মীয় স্বজনরা তাদের লাশ নিয়ে যাওয়ার জন্য এখনো আসেনি। আজকে যতটুকু জানা গেছে হাসপাতাল কর্তৃপক্ষের সূত্রে লাশ ময়নাতদন্তের পর তাদের কাছে হস্তান্তর করা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খাগড়াছড়িতে। সকালের সময় আরো থাকছে। ভয়ঙ্কর স্কোপোলামিন নাকে ধরে লুটে নিচ্ছে সর্বস্ব। বরিশাল শহর জুড়ে নতুন আতঙ্ক ডেভিল ব্রেথ। টার্গেট করা হয় নারীদের। 1 মাসে অন্তত 7টি ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার সপ্তমীর আনুষ্ঠানিকতা। দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে চলবে মহামায়াকে জাগিয়ে তোলার কাজ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীতে আছেন সহকর্মী উম্মেহানি, ময়মনসিংহে ওবায়দুল হক এবং সিরাজগঞ্জে আছেন রিঙ্কু কুন্ডু। সরাসরি প্রথমে যাচ্ছে হানির কাছে। হানি, সবাইকে মহাসপ্তমীর শুভেচ্ছা। এবং আজ মহাসপ্তমী এবং এই সপ্তমীর যে পুজোর আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। এবং যদি একটু বলি যে গতকাল ষষ্ঠীতে আসলে দেবীকে আহ্বান করা হয়েছিল এবং আজ কিন্তু সপ্তমীতে মূলত দেবীকে প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে কিন্তু আসলে পূজার আসনে স্থাপন করা হবে এবং এই দিন থেকেই আসলে দুর্গাপূজার যে মূল পর্ব সেটি কিন্তু শুরু হয়ে যাবে। এবং শাস্ত্রে বলা হয় যে সপ্তমী তিথিতে আসলে দেবী দুর্গাকে মহিষাসুর বধের জন্য যে দেবালোক থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, তাই কিন্তু আসলে এই সনাতন ধর্মাবলম্বীদের কাছে কিন্তু আসলে এই দিনের গুরুত্ব আসলে অন্যান্য গুরুত্ব কিন্তু আসলে অনেকটাই। এবং সপ্তমীর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আচার যেটি হচ্ছে সেটি হচ্ছে নবপত্রিকা স্নান। ভোরবেলায় কিন্তু সেটা সূর্যোদয়ের আগেই আসলে পুরোহিতরা গঙ্গা জলে নবপত্রিকা স্নান করেন, যদিও এখনও পূজার সেই পর্বটি এখনও শুরু হয়নি। একটু বলে রাখি যে
নবপত্রিকা হলো যে কলা গাছ সহ যে 9টি গাছের আসলে সমাহার, এবং এগুলোকে যে বলা হয় যে কলা, কচু এবং হলুদ, ধান, অশোক এবং দাড়িমার এবং জয়ন্তী, এবং এই গাছগুলো কিন্তু দেবীর 9টি রূপের প্রতীক হিসেবে আসলে দেবীর পাশে স্থাপন করা হয়। এবং অনেকেই যদিও এটিকে কলাবউ পূজাও বলে থাকেন, আসলে এটাই সপ্তমীর প্রাণ প্রতিষ্ঠার মূল রীতি। এবং নবপত্রিকার আসলে পূজার পর পুরোহিতরা আসলে অভিষেক ও প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র উচ্চারণ করেন, এবং এর মধ্যে দিয়ে কিন্তু প্রতিমার যে দেবী শক্তির যে উপস্থিতি সেটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হবে। এবং এরপরে কিন্তু চণ্ডী পাঠ হবে এবং দেবীর মহিমা বর্ণনা করে আসলে শাস্ত্রীয় শ্লোক এখানে দেয়া হবে। এবং এখন কিন্তু পুজো শুরুর যে প্রস্তুতি সেটাই কিন্তু আসলে নেওয়া হচ্ছে। এখানে যে পুরোহিত এখানে যে পুরোহিত মশাই রয়েছে তিনি কিন্তু যেহেতু কিছুক্ষণ পরেই সপ্তমীর পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবেন, তাই পুজোর যে আনুষঙ্গিক সরঞ্জামাদি রয়েছেন সেগুলো আসলে গুছিয়ে রাখছেন, এবং পুজোর যে প্রস্তুতির যে তোড়জোড় সেটি কিন্তু এখন মোটামুটি শুরু হয়ে গেছে। এবং এখন যদি মণ্ডপের কথা বলি, এখন কিন্তু ভক্তরা কিন্তু এখন সকাল থেকেই মন্দিরে ধীরে ধীরে আসতে শুরু করেছেন, যদিও এখনও তেমনও ভক্তদের ভিড় চোখে পড়ছে না, এবং ধীরে ধীরে আসলে ভক্তদের সমাগম হচ্ছে। এবং আর কিছুক্ষণ পরে 9:58 আসলে এখানকার যে সপ্তমী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এবং এই মুহূর্তে ময়মনসিংহে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী, তিনি জানাবেন সপ্তমীর সর্বশেষ। সারা দেশের মতো ময়মনসিংহেও আচার অনুষ্ঠান এবং আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব। আমি এখন আছি ময়মনসিংহ নগরের আমলাপাড়া মন্দিরে। এখানে সকাল থেকেই আজকে সপ্তমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে, এবং গতকাল ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া 5 দিনব্যাপী এই মহোৎসব কিন্তু আজ পৌঁছেছে পূজার মূল পর্বে। দেবী দুর্গার আগমনের চারপাশে কিন্তু এখন উৎসবের আবহ, ধূপ ধনুর গন্ধ আর শঙ্খ ঘণ্টার ধ্বনিতে কিন্তু মুখরিত হয়েছে সবগুলো পূজা মণ্ডপ। এই আমলাপাড়া মন্দিরে কিন্তু সকাল থেকেই চলছে দেবী দুর্গার সপ্তমীর পূজা অর্চনা। আজকের দিনটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপ্তমী তিথি থেকেই দেবী দুর্গার শক্তি প্রকাশের সূচনা করবে পুরাণ মতে। এই দিনেই দেবীর দশভুজা রূপে আবির্ভূত হয়ে মহিষাসুর নামক অসুরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন। তাই সপ্তমীকে শুভ শক্তির জাগরণ ও অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে দেখা হয়। আজকের এই দিনে মূলত অনুষ্ঠিত হয় মহাস্নান, নবপত্রিকা প্রবেশ, সপ্তমী পূজা ও পুষ্পাঞ্জলি। সব মিলিয়ে শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে আনন্দ উৎসবের মধ্য দিয়ে কিন্তু চলছে শারদীয় দুর্গোৎসব। এবং ময়মনসিংহে 784টি পূজা মণ্ডপে কিন্তু এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা আরো খবর জানতে এখন চলে যাব সিরাজগঞ্জে। সেখানে আছেন আমাদের সহকর্মী রিঙ্কু কুন্ডু। সপ্তমীর মধ্য দিয়ে শুরু হয়ে গেছে যে শারদীয় যে দুর্গাপূজা, সেটি কিন্তু আচার অনুষ্ঠান, যে মূল আচার অনুষ্ঠান সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আজকে বিহিত পূজা রয়েছে, প্রাণ প্রতিষ্ঠা রয়েছে এবং দেবীর চক্ষুদান রয়েছে। আমরা এখন আছি সিরাজগঞ্জের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায়, এবং আমরা দেখছি যে সপ্তমী বিহিত যে পূজার সেই প্রস্তুতি কিন্তু চলছে। পঞ্চঘট স্থাপন হয়েছে, পাশাপাশি নবপত্রিকা স্থাপন হবে, এবং আজকে দেবীর প্রাণ প্রতিষ্ঠা, বেলপাতা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদান করা হবে। এবং তারপরে যে সপ্তমীর যে বিহিত পূজা বা ভোগ আচার অনুষ্ঠান সেগুলো কিন্তু অনুষ্ঠিত হবে, সেই প্রস্তুতি কিন্তু মণ্ডপে চলছে। আমরা সকাল থেকে দেখছি যে মণ্ডপে যারা পুরোহিত রয়েছেন, যারা ভক্তমণ্ডলী রয়েছেন, তারা কিন্তু সেই প্রস্তুতি আসলে চালাচ্ছেন, এবং ভক্তমণ্ডলীরা কিন্তু দেবীকে যে আরাধনা বা যে দেবীর যে প্রাণ প্রতিষ্ঠা এবং দেবীর যে আগমনকে ঘিরে যে উৎসবের একটি আমেজ বা
ধর্মীয় আচার অনুষ্ঠানের যে প্রস্তুতি সেগুলো কিন্তু আসলে সম্পূর্ণ হয়েছে এবং পঞ্চঘটে স্থাপন হয়েছে, বেল বরণ হয়েছে এবং যে সার্বিক যে প্রস্তুতি সেটি কিন্তু হচ্ছে। এবং সিরাজগঞ্জে এবার মোট 515টি মন্দিরে কিন্তু আসলে শারদীয় দুর্গাপূজা আয়োজন করা হয়েছে এবং সেই আমরা দেখছি যে প্রতিটি মন্দিরের মধ্যে কিন্তু আসলে নিরাপত্তাও কিন্তু আসলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। র্যাব, পুলিশ, বিজিবির পাশাপাশি আনসার পিডিবির সদস্যরা আসলে কাজ করছে এবং এই পূজাকে ঘিরে আমরা দেখছি যে পুজো যে সাজসজ্জা, আমরা প্রতিটি মন্দিরে দেখেছি যে ব্যাপক সাজসজ্জা নিয়েছে, পাশাপাশি ব্যাপক সিরাজগঞ্জে ব্যাপক আলোকসজ্জা হয়েছে। জেলা পূজা অর্জন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুজিতে জানিয়েছেন যে এবার পূজার যে সার্বিক ব্যবস্থাপনা সেটি কিন্তু আসলে প্রতিটি নিয়ে আছে এবং প্রতিটি উপজেলায় কিন্তু আসলে যে সুষ্ঠুভাবে পূজা সম্পূর্ণ করার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু আসলে শুরু হয়েছে এবং সপ্তমীর যে ভোগ নিবেদন সেটি কিন্তু দুপুরে হবে এবং এখন দেবীর যে আয়োজন অর্থাৎ মূল প্রথম যে সপ্তমীর যে পূজা এবং ঘট স্থাপন, প্রাণ প্রতিষ্ঠা, নববর্তিকা স্থাপন, সেই প্রস্তুতি কিন্তু আসলে মন্ডলে চলছে এবং পুরোহিতরা সেটির আসলে প্রস্তুতি নিচ্ছেন। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে শারদীয় দুর্গাপূজার সপ্তমীর সবশেষ খবর। পুজোর খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ, ময়মনসিংহ এবং রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। বেতন বৃদ্ধি নিয়ে বাস মালিক শ্রমিক দ্বন্দ্বের জেরে রাজশাহীতে চতুর্থ দিনের মতো চলছে ধর্মঘট। বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট রুটের বাস চলাচল। এতে বিপাকে যাত্রীরা এই মুহূর্তে রাজশাহীর শিরোল বাস স্ট্যান্ডে আছেন। সহকর্মী আলতাফ হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। আলতাফ, বাস মালিক এবং শ্রমিকদের যে দ্বন্দ্ব সেটি কিন্তু কোনোভাবেই নিরসন হচ্ছে না। ফলে এখন পর্যন্ত টানা চতুর্থ দিনের মতো কিন্তু রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর থেকে ঢাকাগামী, সিলেটগামী এবং চট্টগ্রামগামী যে বাসগুলো সেগুলো আজও বন্ধ আছে। এবং গতকালও তারা আরেক দফা কিন্তু তারা বৈঠক করেছিল মালিকরা, এবং মালিকরা কিন্তু জানিয়েছিলেন যে আসলে তাদের যে বেতন নিয়ে, শ্রমিকদের বেতন নিয়ে যে সমস্যাটি তৈরি হয়েছে সেটি কিন্তু আসলে কোনোভাবে সুরাহা হয়নি। যদিও বেতন বৃদ্ধির যে সিদ্ধান্ত হয়েছিল গত মঙ্গলবার, তারপরে শুক্রবার থেকে সেটি কার্যকর করার কথা থাকলেও বৃহস্পতিবার রাত্রে হঠাৎ করেই বাস বন্ধ করে দেওয়ার ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে কিন্তু যাত্রীদের। এবং আমরা বলে রাখি যে মূলত এই যে বাস ধর্মঘট সেটি কিন্তু আসলে শ্রমিকরা দীর্ঘদিন ধরেই তাদের বেতন বৃদ্ধির দাবিতে তারা করে আসছিল এবং গত 2 মাসেই তারা 3 দফা এরকম ধর্মঘট পালন করেছে শ্রমিকরা। এবং সর্বশেষ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হলেও সেটি কার্যকর করার আগেই আবার মালিকরা বন্ধ করে দিয়েছে এবং তারপরে এই ভোগান্তির সৃষ্টি হয়েছে সাধারণ যাত্রীদের। আমরা আজও সকাল থেকে দেখেছি যাত্রীদের, বিশেষ করে একটি গাড়ি আমরা চলতে দেখছি এই রুটে, সেটা হচ্ছে একতা গাড়ি, একতা যে বাসটি আছে সেটা চলছে। যদিও সেটি আসলে অনেক ভিড় এবং ভালো সিট না পাওয়ার জন্য তারা যাত্রীরা বলছেন যে ভালো সিট পাচ্ছেন এবং বিকল্প যে লোকাল বাসগুলো আছে তার মাধ্যমে যাত্রীরা যাওয়ার চেষ্টা করছেন, ট্রেনেও যাওয়ার চেষ্টা করছেন। যদিও আমরা জানি যে এই রুটে দেশ ট্রাভেলস, হানিফ, গ্রামীণ সহ বেশ কিছু যে ডাইরেক্ট কোচগুলো আছে সেগুলো বন্ধের ফলে কিন্তু আসলে যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে কোনোভাবেই এখন পর্যন্ত শেষ হচ্ছে না। এবং কয়েক দফা কিন্তু মালিক এবং শ্রমিকরা এগুলো নিয়ে আলোচনা করেছে, কিন্তু সেই ঝামেলা এখনও মেটেনি। এবং মালিকরা বলছেন যে আমরা বেতন বৃদ্ধি করলেও শ্রমিকরা আরও বিভিন্ন নানা অযৌক্তিক দাবি, তারা অযৌক্তিক সুবিধা তারা চাচ্ছে বলে তারা নিজেরাই এখন এই বাস ধর্মঘট পালন করছে। তো কখন নাগাদ আসলে এটি সচল হবে সেটি কিন্তু এখনও কেউ বলতে পারছে না। এই ছিল রাজশাহী থেকে বাস ধর্মঘটের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। সিঙ্গাপুরকে বাদ দিয়ে বাংলাদেশের মাধ্যমে ভুটান সহ পার্শ্ববর্তী দেশীয় ইন্টারনেট সেবা দিতে চায় স্টারলিংক। এ লক্ষ্যে গাজীপুরে হাইটেক পার্কে বিশ্বের সবচেয়ে বড় গ্রাউন্ড স্টেশন বসাচ্ছে প্রতিষ্ঠানটি। বিটিআরসিকে দেওয়া চিঠিতে বাংলাদেশকে হাব করে অন্য দেশের ডেটা পরিবহনের অনুমোদন চেয়েছে তারা, যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তবে স্টারলিংকের আবেদনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি নিয়ন্ত্রক সংস্থা। শুভ খানের রিপোর্ট। চলতি বছরের মে মাসে দেশে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া শুরু করে স্টারলিংক। দ্রুত বাড়ছে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা। মানসম্মত গ্রাহক সেবা নিশ্চিত করতে কালিয়াকৈরের হাইটেক পার্কে এই 2টি এবং
রাজশাহী ও যশোরে একটি করে মোট 4টি গ্রাউন্ড স্টেশন স্থাপন করেছে স্টারলিং। প্রতিষ্ঠানটি এখন চায় বাংলাদেশের গেটওয়ে ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে ইন্টারনেট সেবা দিতে। সম্প্রতি বিটিআরসিকে চিঠি দিয়ে অনুমোদন চেয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে ভুটানের গ্রাহকদের সিঙ্গাপুরের গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক, যা ব্যয়বহুল আবার লেটেন্সি অনেক বেশি। চিঠিতে সামিট ফাইবার অ্যাট হোম ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি থেকে আইপিএলসি এবং আনফিল্টার্ড আইপি ব্যান্ডউইথ কিনে বাংলাদেশের গেটওয়ে থেকে সিঙ্গাপুর ও ওমান পপে ডাটা পরিবহন করার অনুমতি চায় প্রতিষ্ঠানটি। বিদেশি গ্রাহকদের জন্য যে আন্তর্জাতিক লিঙ্ক যাবে, স্টারলিং চায় সেখানে সরকার কোনো ফিল্টার বা ব্লক করবে না। তবে বাংলাদেশি ব্যবহারকারীদের ইন্টারনেট সেবা স্থানীয় আইআইজি হয়ে যাবে এবং আইন অনুযায়ী সব ধরনের নিরাপত্তা, ফিল্টারিং ও কন্টেন্ট ব্লকিং মানা হবে। আমাদের পাশে যে ল্যান্ডলক যে কান্ট্রিগুলো আছে, নেপাল, ভুটান, সেসব দেশের যারা স্টারলিং গ্রাহক, তাদের ট্রাফিকটা এখন এটা পৌঁছচ্ছে সিঙ্গাপুর বা মঙ্গোলিয়া বা অন্য কোনো দেশ দিয়ে। এই ব্যবসাটা পাচ্ছে সিঙ্গাপুর বা মঙ্গোলিয়া। স্টারলিংক আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছে সে ট্রানজিট ব্যবসার ভেতরে ঢোকার। নেপাল, ভুটানের ইউজারদের ইন্টারনেট কী ব্যবহার করে না করে, সেটা যদি বাংলাদেশ নজরদারি করতে চায় তাহলে এই ব্যবসা কখনো হবে না। বিটিআরসি বলছে, এনজিএসও গাইডলাইন পর্যালোচনা এবং দেশের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। অ্যাপ্লিকেশন পাঠিয়েছে ওরা, কিন্তু ওদের সাথে ওই টেকনিক্যাল অ্যারেঞ্জমেন্টটা এখনো ক্লিয়ার করে নাই। এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা যদি দেখি যে না আমাদের দেশের বিদ্যমান আইন এবং গাইডলাইন অনুযায়ী দেওয়া সম্ভব, তাহলে দিব, নাহলে দিব না। সংশ্লিষ্টরা বলছেন, এক দেশের ট্রাফিক যখন অন্য কোনো দেশের মধ্য দিয়ে ভিন্ন কোনো দেশে যায়, তা সাধারণত মধ্যবর্তী দেশের ফিল্টারিংয়ের আওতায় থাকে না। বর্তমানে বাংলাদেশের সকল ইন্টারনেট ট্রাফিক সিঙ্গাপুর কিংবা ভারতের মধ্য দিয়ে যায়, যা ওই সকল দেশের ফিল্টারিংয়ের আওতার বাইরে রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার সাবেক আহ্বায়ক রাব্বি সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতাল মালিকের কাছে চাঁদা দাবির মামলায় রোববার রাতে বসিলা গার্ডেন সিটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। চাঁদাবাজির খবর পেয়ে রোববার রাতে বসিলা আবাসিক এলাকার হাউজিং অফিসে সেনাবাহিনী মানিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন সেফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের মালিক। সেনা কর্মকর্তাকে শোনানো হয় একটি রেকর্ডিংও। টাকা নিচ্ছে অলরেডি। কত টাকা নিচ্ছে? 1 লাখ টাকা নিচ্ছে। আর কত টাকা দাবি করছে? আরো 50,000। ইভেন্টের কাউকে ছিল? কে ছিল এখানে? 3 জনই ছিল। আচ্ছা ভাই, এখন টাকা তো 20,000-এর মতো ম্যানেজ হয়েছে, এখন এটা দিলে হবে? না 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 না, বাচ্চার বাবা আমার এখানে আছে। ভাই আপনি একটু ম্যানেজ করেন ভাই, কালকের দিনটা। আমি পারতেছি না, সরি ভাই, আমি পারতেছি না। তবে চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন অভিযুক্তরা। পরে সেনাবাহিনী তাদের মোহাম্মদপুর থানায় সোপর্দ করেন। এই যে চাঁদা দাবি করলেন? চাঁদা তো আমি দাবি করি না। তাহলে বললেই যাবে না, চাঁদা দাবি করি না। প্রমাণ করুন। টাকা পয়সার কোনো এখানে লেনদেন ঘটে নাই। ওরা যে অভিযোগ করছে, সরি, এখানে মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করতেছে এটা। সেফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের মালিক জানান, গত 20 সেপ্টেম্বর হাসপাতালে এক নারী মৃত বাচ্চা প্রসব করেন। বিষয়টিকে কেন্দ্র করে শিশুটির বাবা শাহিন, রাব্বি, মানিক, সুফিয়ান ও ফরহাদকে নিয়ে তার প্রতিষ্ঠানে যায় এবং ভয়ভীতি দেখিয়ে 1,20,000 টাকা নেয়। আবারও টাকা দাবি করে রোববার রাতে হাসপাতালের মালিককে ডেকে নেয় বসিলা আবাসিক এলাকায়। ওনারা বলতেছে, আপনারা বুঝতে পারতেছেন না, যদি এটা মীমাংসা না করেন তাহলে তো আপনার নামে অনেকগুলো কেস হয়ে গেছে, তাহলে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে। তার মানে টাকা দাও। 2 লক্ষ টাকা। তাই 1 লক্ষ টাকা আমি ডরে এক ব্যাপারে কাজের টাকা আনছি, তো আমার ব্যাগেই আছে, পরে আমি দিয়ে দেই ভয়ে। আর বাকিটা আমি কই এত আর আমি তো দিতে পারবো না, দেখি আমি চেষ্টা করি আর 50,000 টাকা আমি কালকে দিতে পারি কিনা। এ ঘটনায় 5 জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত সাইফুল ইসলাম রাব্বি চাঁদাবাজির জন্য আরেকটি মামলার এজাহার নামীয় আসামি। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক ছিলেন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAR এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 115, এটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 79%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 67, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 90। রাজশাহী বিভাগে বায়ুর মান 110, এটি সহনীয়, আর্দ্রতা 78।
সিলেট বিভাগে বায়ুর মান 90, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89%। খুলনা বিভাগের বায়ুর মান 62, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 91। বরিশাল বিভাগে বায়ুর মান 78, যা সন্তোষজনক, আর্দ্রতা 92। রংপুর বিভাগের বায়ুমান 129, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 80। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 114, এটিও সহনীয়, বাতাসের আর্দ্রতা 84%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো খুলনায় 62 আর সবচেয়ে খারাপ রংপুরে 129। বরিশাল শহর জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ। টার্গেট করা হয় নারীদের। গত 1 মাসে অন্তত 7টি ঘটনায় নিঃস্ব অনেকে। ভয়ঙ্কর রাসায়নিক স্কোপোলামিন দিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে ছবি তুলেছেন সুজয় দাস। বরিশালের ধান গবেষণা সড়কের জিয়ালেনের এই স্থানটিতে গত 21 সেপ্টেম্বর শয়তানের নিঃশ্বাস চক্রের খপ্পরে পড়েন তাহমিনা বেগম। প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে বাসার সামনের রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন তিনি। এ সময় 4 ব্যক্তি কৌশলে শয়তানের নিঃশ্বাস প্রয়োগের মাধ্যমে তাকে সম্মোহিত করে ফেলেন। মুহূর্তের মধ্যেই বাসায় গিয়ে গচ্ছিত 16 ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ নিজ হাতে তুলে দেন চক্রটির কাছে। এ ঘটনায় ছিল না জোর বা হুমকি, শুধু এক রাসায়নিক প্রয়োগ যা কেড়ে নিয়েছিল তার নিয়ন্ত্রণ। এমন পরিস্থিতিতে স্থানীয়দের মাঝে বিরাজ করছে অদৃশ্য ভয়। তারা দুষছেন প্রশাসনের ব্যর্থতাকে। আমার একটা লোকে সালাম দিয়ে বলে যে ওই ছাড়সিনে হুজুরের এই যে ছেলে, চলেন তার কাছে একটু দোয়া নিয়ে যাবেন। তারপর আমি ওই লোকটার পিছনে পিছনে যাই, আর একটা লোক ওই জায়গায় দাঁড়াই রয়েছে। ও বলে কি স্বর্ণের কিছু আছে, আমাকে আছে। তারপর আমি বাসায় যাই, 15 থেকে 16 ভরি স্বর্ণ, তারপরে 45,000 টাকা নিয়ে এসে ওদের হাতে তুলে দেয়। গ্রামের রুরাল পার্সন যারা আছে, ঠিক আছে, হাঁটাচলা করে, তাদেরকে টার্গেট করে, ছিনতাই করে। নীরব স্থানের পাশাপাশি ব্যস্ত সড়কেও চক্রটির সদস্যরা টার্গেট করছে নারীদের। কখনো ঠিকানা জানতে চাওয়া, কখনো সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অজুহাতে সামনে দাঁড়াচ্ছে তারা। তুমি জিনিস পড়ো না, আমি কি পড়ি, কয় কোথায়, আমি কি বাসায়। তাহলে কোনো কারো কাছে কিছু বললো না বললে যে চুপ করে ওই জিনিস সব নিয়ে এসো। আমাকে একজন লোক বাইকে করে চলে আসেন, এসে উনি আমাকে জিজ্ঞেস করেন যে নথুলাবাদ কোন দিকে যাবেন। তো আমি জাস্ট ওনাকে জায়গাটা দেখাই দিছি হাত থেকে। ওই মুহূর্তে উনি হাতের সাথে কিছু একটা ছিল, উনি হাত নাড়িয়ে আমাকে জিজ্ঞেস করার সাথে সাথে আমি আমার পুরো শরীর অবশ্যই যাওয়ার মতো হয়। তবে যথাযথ অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নগর পুলিশ প্রধানের। এইটা দিয়ে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে কারা করছে বা কি অবস্থা, এবং এই চক্রটাকে আমরা এখান থেকে উদ্ধার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বরিশাল শহরে গত 1 মাসে অন্তত 7টি ঘটনায় স্কোপোলামিন প্রয়োগ করে নারীদের থেকে লুটে নেওয়া হয়েছে সর্বস্ব। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি ব্যক্তি সচেতনতাও জরুরি বলে মত নাগরিক সমাজের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখছেন সকালের সময়। এবারে দেশে বাইরের খবর। গেল একদিনে গাজায় ইসরায়েলি হামলায় 41 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলের বর্তমান নীতি তার নিজ নাগরিক এবং গাজার বন্দীদের জন্য বিপজ্জনক। এদিকে গাজার স্কুলগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি। নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় ফিলিস্তিনের অবস্থা চরম পর্যায়ে পৌঁছেছে। স্থানীয় সময় রোববার গাজার বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বহু ফিলিস্তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েলি হামলায় ধ্বংস হচ্ছে আবাসিক এলাকা, স্কুল এবং হাসপাতাল। পাশাপাশি হতাহতদের কাছে চিকিৎসা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জি-নোয়েল বাররোজ মন্তব্য করেছেন, ইসরায়েলের বর্তমান নীতি তার নিজের নাগরিক এবং গাজার বন্দীদের জন্য বিপজ্জনক। তিনি বলেছেন, গাজার ওপর মানবিক অবরোধ তুলে না নেওয়া, অর্থনৈতিক চাপ বন্ধ না করা এবং গণমাধ্যম নিয়ন্ত্রণ অব্যাহত রাখা শাস্তিমূলক হতে পারে। এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA এর প্রধান ফিলিপ লাজারিনি বলেন, গাজার স্কুলগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মানুষ ধ্বংসস্তূপের মধ্যে বাস করছে। প্রতিদিনের বড় চিন্তা খাদ্য ও সুপেয় পানি খুঁজে পাওয়া। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় 66,005 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,68,162 জন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ বাসিন্দা।
অর্জিতা সোহেজিন, সময় সংবাদ। এশিয়া কাপে ভরাডুবির রেশ না কাটতে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সিরিজে অধিনায়কের দায়িত্ব সামলাবেন জাকের আলী। চোটের কারণে একাদশে সুযোগ হয়নি নিয়মিত অধিনায়ক লিটন দাসের। চোট পেয়ে এশিয়া কাপে শেষ 2 ম্যাচে মাঠের বাইরে ছিলেন লিটন। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় রশিদ খানের বিপক্ষে পাওয়া যাচ্ছে না তাকে। এদিকে লিটনের পরিবর্তে দলে ফিরেছেন সৌম্য সরকার। শুধু একটি পরিবর্তনই রয়েছে বাংলাদেশের স্কোয়াডে। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের শারজাতে অনুষ্ঠিত হবে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে ভারত। দাদাগিরি নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি, নিউ ইয়র্কে মির্জা ফখরুল। ফুরিয়ে আসছে রোহিঙ্গাদের সহায়তা তহবিল, তৈরি হয়েছে জ্বালানি সংকট, ব্যাহত হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য সেবা, জীবিকার তাগিদে ক্যাম্প ছেড়ে জড়িয়ে পড়ছে সংঘাতে। এ ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সাদিয়া তাসনিম। ধন্যবাদ রোজা। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।